যখন আমি প্রথম ডলার ইনকাম করা শুরু করি, তখন $১ ৭২-৭৩ মতো পেতাম। আর আজকের এই দিনে এসে $১ আমি পাই ১০৭-৮ কখনো, কখনো ক্ষেত্র বিশেষে ৳১১০ পাই অফিসিয়ালি। যারা আনঅফিসিয়ালি ডলার লেনদেন করেন তারা আবার দেখা যাচ্ছে ৳২০-২২ পেয়ে থাকেন। তো এই যে দীর্ঘ একটা চেঞ্জ, ডলারের দামের যে বৃদ্ধি, এই বৃদ্ধিতে আমার জীবন মানের আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা আর ডলারের দাম আসলে কেন বাড়ে, এই কথা বলবো আজকের ভিডিওতে। আমরা সবাই ছোটবেলায় খেলাধুলা করেছি অনেক ধরনের। তার মধ্যে একটা খেলার কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। আমরা বিভিন্ন জিনিসপত্র বেচা-কেনা করতাম, যেটাকে অনেকেই দোকানদারি খেলা বলে থাকেন। এই দোকানদারি খেলা করেননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। ছোটবেলায় যারা দোকান খেলেছেন, জিনিসপত্র বেচাকেনা করেছেন, তারা আসলে কিভাবে বেচাকেনা করেছিলেন? তখন তো ওই ছোটবেলায় আমাদের কাছে টাকা ছিল না। আমরা অনেকেই কি করেছি, ঝিনুক এক্সচেঞ্জ করেছি টাকার মতো, মানে মুদ্রা হিসেবে ঝিনুক এক্সচেঞ্জ করেছি। কেউ গাছের পাতা এক্সচেঞ্জ করেছে, কেউ হচ্ছে সিগারেটের প্যাকেট এক্সচেঞ্জ করেছে। আর আমার ক্ষেত্রে সেটা কি হয়েছিল, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড যেটা হয়, সেইটা আমি কিন্তু এক্সচেঞ্জ করেছি খেলার সময় মুদ্রা হিসেবে। এই ক্ষেত্রে ভিজিটিং কার্ড যেগুলো থাকতো আমার বাড়িতে সংগ্রহ করা বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, এর মধ্যে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড থাকতো। দেখা যাচ্ছে কোনো ভিজিটিং কার্ডের একেবারে সিমিলার ভিজিটিং কার্ড, কোনোটার কালার আলাদা। এরকমভাবে ডিফারেন্স করা হতো। যেই ভিজিটিং কার্ডের পরিমাণ ছিল কম, সেইটার ভ্যালু ধরা হতো বেশি। আর যেই ভিজিটিং কার্ডের পরিমাণ ছিল অনেক বেশি, সেটার ভ্যালু ধরা হতো কম। তো একইভাবে ডলারের ক্ষেত্রেও আপনি যদি চিন্তা করেন, এই রকম ভাবেই কিন্তু ডলারের দাম কম বেশি হয়। যখন ডলারের চাহিদার তুলনায় পরিমাণ থাকে কম, যোগান থাকে কম, তখন সেটা দাম বৃদ্ধি হয়ে যায়। তখন সেটা আমাদের কাছে অনেক বেশি দামে আমাদের কিনতে হয় সেই ডলারটা। আবার যখন ডলারের চাহিদার তুলনায় যোগানও অনেক বেশি হবে, তখন কিন্তু ডলারের দাম কমে যাবে। তো এইভাবে আসলে ডলারের চাহিদা আর যোগানের পার্থক্যের কারণে ডলারের দাম বৃদ্ধি পায়। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যেহেতু অনেকটাই আমদানি নির্ভরশীল দেশ, আমাদের অনেক কিছু আমদানি করতে হয়। আমাদের রপ্তানির চেয়ে আমদানি ব্যয়টা হয়ে গেছে বেশি। তো আমাদের এই আমদানি ব্যয় আর রপ্তানি ব্যয়ের যে ডিফারেন্সটা হয়েছে, রপ্তানি তুলনামূলকভাবে আমাদের কম হয়েছে, বা বৈদেশিক মুদ্রা যেভাবে আমরা অর্জন করি, যেই রকম ভাবে প্রবাসীরা আমাদের দেশে টাকা নিয়ে আসেন, বা আমরা এক কথায় ফ্রিল্যান্সার যারা, তারাও আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, রেমিটেন্স অর্জন করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই পরিমাণটা গেছে কমে। আর আমদানি যারা করছেন, তারা তো এই টাকাটা দেশের বাইরে পাঠাচ্ছেন, মানে ডলারের দেশের বাইরে টাকাটা পাঠাচ্ছেন। সেই কারণে ওই আমদানি যেহেতু বেড়ে গেছে রপ্তানির তুলনায় বা এই বৈদেশিক মুদ্রা অর্জনের তুলনায়, তো সেই কারণে কি হয়েছে, ডলারের চাহিদার তুলনায় যোগান গেছে কমে। আর এই কারণে আমাদের দেশে ডলারের দাম এক্ষুনি বেশি হচ্ছে। আর হয়তো এটা আরো কিছুদিন এরকম ভাবে বেশি থাকতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তো ডলারের দাম আসলে বেশি হওয়ায় ভুক্তভোগী মূলত কারা হচ্ছেন? ডলারের দাম বেশি হওয়ায় ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। কারণ আমাদের বেশিরভাগ জিনিস, যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেইগুলো আছে, তার অনেকটাই আমাদের আমদানি করতে হয়। এছাড়া আমাদের যেসব ধরনের জ্বালানি তেল আছে, সেগুলো আমদানি করতে হয়। যখন জ্বালানি তেলের দাম বেড়ে যায়, তখন কিন্তু আল্টিমেটলি সবকিছুর দাম হু, হু করে বাড়তে থাকে। কারণ প্রত্যেকটা জিনিস ট্রান্সপোর্টের যখন খরচ বাড়বে, সাথে, সাথে সেই জিনিসের দামও বেড়ে যাবে। কাজেই এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখানকার ভুক্তভোগী, যে না, আসলে ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের উপর এর কিছু না কিছু এফেক্ট পড়েছে। তো ফ্রিল্যান্সার হিসেবে আসলে আমার উপরে কি ধরনের ইফেক্ট পড়েছে, যেহেতু যেখানে আমি ডলার ইনকাম করছি, সেই ক্ষেত্রে আমার কি প্রভাব পড়েছে? তো এইখানে এই কথাটা বলার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি কিন্তু এরকম কথা হরহামেশা প্রায়ই শুনি যে আমি ডলারে ইনকাম করছি, তার মানে আমার কোনো চিন্তা নেই। যেরকম কয়েকদিন আগে রেজা ভাই আমাকে বলছিলেন। আপনার আবার টেনশন কিসের? আপনি তো ইনকাম করেন ডলারে। আচ্ছা, রেজা ভাই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমি ডলারে ইনকাম করছি, তার মানে আমার চিন্তা ভাবনা কম অন্য মানুষের তুলনায়। চলুন দেখে নেই আসলেই কি সেটা তাই। আমি প্রথমেই বলেছিলাম যে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমি $১ ৭২-৭৩ পর্যন্ত করে পেয়েছি। আর এখন এসে $১ আমি ১০৭-৮ ক্ষেত্র বিশেষে ৳১০ পাই। তার মানে এখানে আমি কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা পাচ্ছি। এইবারে চিন্তা করেন, আমি এই যেখানে দাঁড়িয়ে আছি যশোরে, এখান থেকে আমার গ্রামে যেতে ওই সময় খরচ হতো ৳৪৫-৫০ বাস ভাড়া। আর এখন সেই বাস ভাড়া হয়েছে ৳১২০-৩০। তাহলে ডিফারেন্সটা চিন্তা করেন। আমার $১ কয় টাকা বেড়েছে আর বাস ভাড়ায় ওখানে কয় টাকা বেড়েছে। জীবনযাত্রার মান প্রতিনিয়ত আমাদের যেরকমভাবে
মানে আমরা বৃদ্ধি পাওয়ার এক্সপেক্ট করি, আসলে ওইভাবে বৃদ্ধি পায় না। কারণ প্রতিনিয়ত আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বা অন্যান্য সকল জিনিসের দাম কিন্তু বাড়ছে। আর এই নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি বা অন্য সকল বৃদ্ধির কারণে মানুষ যে পরিমাণ এক্সপেক্ট করে যে আমরা আসলে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছি, বিষয়টা কিন্তু 100% অতটাও না। তবে হ্যাঁ, অন্য অনেক মানুষের তুলনায় হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতেই হয়। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।